সবাই কি স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন আজকে হচ্ছে আরেকটা নতুন টাইপের অঙ্ক দেখানো হবে। সেটা হচ্ছে প্রজেক্ট হ্যাভ দ্য ফলোইং ক্যাশ ফ্লোস। 0 বছর পিরিয়ড দেওয়া আছে চারটা, 0, 1, 2, 3, 4। প্রথম বছরে হচ্ছে 1 লক্ষ টাকা। প্রথম বছর মানে 0 বছরে দেওয়া আছে 1 লক্ষ টাকা। প্রথম বছরে 50,000 টাকা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এসেছে। দ্বিতীয় এবং তৃতীয় বছরে কোনো প্রকারই ক্যাশ ফ্লোস আসেনি। চতুর্থ বছরে একবারে এসেছে 1,80,000 টাকা। স্যালভেজ ভ্যালু এন্ড অফ 4 ইয়ার্স ইজ 5,000 টাকা। 4 বছর পরে স্যালভেজ ভ্যালু হচ্ছে 5,000 টাকা। তো আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে পে ব্যাক পিরিয়ড এবং হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো আমি এখানে আপনাদের এখানে সবাই মোটামুটি ক্লাস করেছেন রেগুলার। তো আমি একটু আকাশ ভাইকে জিজ্ঞাসা করবো, আকাশ ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া, এখানে 0 বছরে 1 লক্ষ টাকা দেওয়া আছে। এই 1 লক্ষ টাকা দ্বারা কি বোঝাচ্ছে একটু বলবেন আপনি? 1 লক্ষ টাকা নিয়ে প্রজেক্টটা শুরু করা হয়েছে। তাহলে 1 লক্ষ টাকা এটা কিসের মান দেওয়া আছে? ভাইয়া এটা বলতে পারবো না ঠিক। এটা বলতে পারছেন না? আচ্ছা, আয়েশা আক্তার আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, এটা এনসিওর মান। এনসিওর মান, এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে 0 বছরে যেহেতু 1 লক্ষ টাকা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এনসিওর মান। এরপরে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে দুইটা গ্যাপ দেওয়া আছে। তো গ্যাপ দেওয়া থাকলে আমরা কিভাবে নির্ণয় করবো সেটা আজকে ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখানো হবে। তো আচ্ছা, আয়েশা আক্তার আপু, আপনি আবার একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। এখানে আমাদের পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে বলেছে, আর দ্বিতীয় হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে বলেছে। তো ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে গেলে আমাদের কয়টা পিভি ফ্যাক্টরের মান প্রয়োজন হয়? আমাদের দুইটা, একটা হাই কিন্তু আর আপনি একটা কি লো। অঙ্কে কি একটা পিভি ফ্যাক্টরের মানও দেওয়া আছে? না, দেওয়া নেই। এক্ষেত্রে কি করবেন আপনি? সে আমার নির্ণয় করে নিতে হবে। এক্ষেত্রে দুইটাই হচ্ছে আমাদের ধরে নিতে হবে। আমরা জানি যে সাধারণত প্রশ্নে একটার মান দেওয়া থাকে এবং একটা ওইটা দিয়ে ক্যালকুলেশন করে দেখতে হয় যে আমাদের এনপিভির মানটা হ্যাঁ, পজিটিভ এসেছে নাকি হ্যাঁ। নেগেটিভ এসেছে, সেই অনুযায়ী হচ্ছে আরেকটার মান নিতে হয়। তো যেহেতু আমাদের অঙ্কে কোনোটাই দেওয়া নাই, যদি এরকম হয় সেই ক্ষেত্রে আমাদের দুটোটাই হচ্ছে নিজেদেরই ধারণা করে নিতে হবে। তো আমরা হচ্ছে প্রথমত হচ্ছে পে ব্যাক পিরিয়ড নির্ণয়টা দেখবো। তো আমরা যেহেতু এখানে কিন্তু ক্যাশ ফ্লো সমান নেই, প্রথম বছরে হয়েছে 50,000 টাকা, দ্বিতীয় এবং তৃতীয় বছরে কোনো ক্যাশ ইনফ্লোসই হয়নি, এবং চতুর্থ বছরে একবারে এসে 1,80,000 টাকা আমাদের ক্যাশ ইনফ্লোস হয়েছে। তো আমরা অ্যাজ ইউজুয়াল নর্মাল নিয়ম অনুযায়ী হচ্ছে পে ব্যাক পিরিয়ডটা করবো। তো আমরা জানি যে পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে গেলে একটা অ্যাডিশনাল কলাম অ্যাড করতে হয়, সেটা হচ্ছে সিসিএফএটি, মানে হচ্ছে কিউমুলেটিভ সিএফএটি। আর আমাদের অঙ্কে হচ্ছে যেই মানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে সিএফএটি মানই দেওয়া হয়, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। সেই কারণে আমাদের আর পূর্বের মতো 7টা কলামের মাধ্যমে সিএফবিটি থেকে সিএফএটি পর্যন্ত নির্ণয় করার কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ আমাদের অঙ্কে সিএফএটির মানই দেওয়া আছে। তো আমরা ডিরেক্টলি সিএফএটি থেকে সিসিএফএটি তে চলে যাব পে ব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য। তো প্রথমে ইয়ারে হচ্ছে আমরা 4 বছরের ইয়ারটা বসিয়ে দিলাম, 1, 2, 3, 4। এবং তারপরে হচ্ছে সিএফএটি বসালাম। প্রথম বছর 50,000, দ্বিতীয় বছর তৃতীয় বছর কোনো টাকা নেই, চতুর্থ বছর হচ্ছে 1,80,000। এবং যেহেতু আমাদের অঙ্কে স্যালভেজ ভ্যালু দেওয়া আছে 5,000 টাকা, তাই হচ্ছে স্যালভেজ ভ্যালুটা হচ্ছে একেবারে শেষের বছরের সঙ্গে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর সঙ্গে যোগ করা হলো। তো 1,80,000 টাকার সঙ্গে 5,000 টাকা যোগ করে 1,85,000 টাকা করা হলো। এরপরে আমাদের যেহেতু পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে, এই কারণে সিসিএফএটি এর কলামটা এড করা হয়েছে। তো প্রথম বছর আমাদের ক্যাশ ইনফ্লোস হয়েছিল 50,000 টাকা, তাই সিএফএটি তে প্রথম বছরে 50,000 টাকা বসলো। দ্বিতীয় বছরে কোনো টাকাই ইনপুট হয়নি, তাই ওই 50,000 টাকাই বসে গিয়েছে। তৃতীয় বছরও সেম, যে কোনো টাকাই ইনপুট হয়নি।
তাই হচ্ছে তৃতীয় বছরেও হচ্ছে 50,000 টাকাই বসেছে। চতুর্থ বছরে একবারে এসে 1,85,000 টাকা ইনপুট হয়েছে, 1,80,000 টাকা, এবং স্যালভেজ হলো 5,000 টাকা। এই দুইটাকে যোগ করলে 2,35,000 টাকা হয়ে যাচ্ছে সিসিএফএটি। তো আমাদের ফর্মুলা অনুযায়ী হচ্ছে, আমাদের ফর্মুলাটা ছিল হচ্ছে পে ব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। তো আমাদের এর মানটা এবার আগে আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে। তো প্রথমত হচ্ছে আমাদের এর মানটা খুঁজতে হলে দেখতে হবে যে সিসিএফএটি কোথায় হচ্ছে 1,00,000 টাকার বেশি হয়েছে, কারণ আমাদের এনসিও হচ্ছে 1,00,000 টাকা। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 3 বছরেই হচ্ছে আমাদের সিসিএফএটি 50,000 টাকা, কিন্তু চতুর্থ নম্বর বছরে সে একবারে 2,35,000 টাকা হয়ে গেছে, তার মানে 1,00,000 টাকার বেশি হয়ে গেছে। তো আমরা জানি যে এই বছরে হচ্ছে এনসিওর থেকে টাকাটা বেশি আসবে, তার পূর্বের বছরের ইয়ারকে ধরতে হয় হচ্ছে এ। এই কারণে হচ্ছে আমরা এর মানটা পেয়ে গেলাম 3 বছর। এই যে এর মানটা আমরা পেয়ে গেছি, এরপরে হচ্ছে আমাদের এনসিও। এনসিও হচ্ছে আমাদের অঙ্কে দেওয়া ছিল 1,00,000 টাকা। তো আমরা এনসিওর মানটা বসালাম, এরপরে হচ্ছে আমাদের সির মানটা খুঁজতে হবে। আমরা জানি যে এই বছরকে আমরা এ ধরে থাকি, ওই বছরের সিসিএফ এটিকে হচ্ছে সি ধরা হয়ে থাকে। তো ওই বছরের সিসিএফ এটি আছে হচ্ছে 50,000 টাকা, এটাকে হচ্ছে আমাদের সি এর মান। তাই আমরা সি এর মান এখানে 50,000 টাকা বসালাম। এরপরে ডির মানটা নির্ণয়ের নিয়মটা ছিল হচ্ছে, যেই মানটাকে আমরা সিসিএফ এটি সি ধরবো, তার পরবর্তী বছরের সিএফএটি কে হচ্ছে ডি ধরতে হবে। তো আমাদের সিড মানটা ধরেছে হচ্ছে তৃতীয় নম্বর বছরের। তো পরবর্তী বছর হচ্ছে চতুর্থ নম্বর বছর, যার সিএফএটি হচ্ছে 1,85,000 টাকা। 80,000 টাকার সঙ্গে আরো 5,000 টাকা সেলফ ভ্যালু অ্যাড করা হচ্ছে, যোগ করলে 1,85,000 টাকা হলো। তো আমরা 1,85,000 টাকার মানটা বসালাম, এবার ক্যালকুলেশন করলে আমাদের পে ব্যাক পিরিয়ডটা বের হয়ে গেল। আমরা কি সবাই পে ব্যাক পিরিয়ড নির্ণয়টা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। জি ভাই। ওকে, এরপরে হচ্ছে আমাদের বের করতে বলেছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। আমরা জানি যে ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে গেলে দুইটা মান লাগে, একটা হচ্ছে পজিটিভ এনপিভি আর একটা হচ্ছে নেগেটিভ এনপিভি। তো এনপিভি বের করতে হলে অবশ্যই আমাদের পিভি ফ্যাক্টরের মান লাগে, কিন্তু অঙ্কে আমাদের কোনো পিভি ফ্যাক্টরের মানই দেওয়া নাই। যদি এরকম দেওয়া না থাকে সেই ক্ষেত্রে দুইটাই হচ্ছে ধরে নিতে হয়, কিন্তু দুইটা আপনি একবারেই ধরতে পারবেন না, প্রথমে একটা ধরবেন। যেরকম মনে করেন এখানে আমরা প্রথমে 10%টা ধরলাম, 10% ধরে আমরা আগে ক্যালকুলেশন করে দেখবো যে আমাদের এনপিভিটা পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে। তো আমরা অ্যাজ ইউজুয়াল সূত্র অনুযায়ী ব্যবহার করব 1/1 + r⁴ n। এখানে r এর মান হচ্ছে 10%, আর n এর মান হচ্ছে প্রতি বছর অনুযায়ী চেঞ্জ হবে। প্রথম বছর 1, দ্বিতীয় বছর 2, তৃতীয় বছর 3, চতুর্থ বছর 4। এভাবে করে ক্যালকুলেশন করলে প্রথম বছরের মান আসে হচ্ছে 0.9091, দ্বিতীয় বছরের মান আসে 0.8264। এভাবে হচ্ছে তৃতীয় চতুর্থ নম্বরের পিভি ফ্যাক্টরটা বের করা হলো। এর পরের কাজ হচ্ছে আমাদের পিভি অফ সিএফএটিটা বের করা। তো পিভি অফ সিএফএটিটা বের করতে হলে কি করতে হবে? 2 নম্বরের সঙ্গে 4 নম্বর কলামের গুণ করতে হবে। তো 2 নম্বরের কলামে আছে হচ্ছে সিএফএটি, এবং 4 নম্বর কলামে আছে হচ্ছে পিভি ফ্যাক্টরের মান। তো সিএফএটি আর পিভি ফ্যাক্টরের মান প্রথম বছর 50,000-এর সঙ্গে 0.9091 গুণ করলে হচ্ছে 45,455 হয়। দ্বিতীয় বছরে কোনো মানই দেওয়া নাই, কোনো মান দেওয়া নাই মানে হচ্ছে শূন্য, আর শূন্যর সঙ্গে আমরা যাই গুণ করি না কেন উত্তর শূন্য আসবে। এভাবে হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় বছরে এটা ক্যালকুলেশন করা হলো। আর চতুর্থ নম্বর বছরে হচ্ছে 1,80,000 টাকা আর 5,000 টাকা স্যালভেজ ভ্যালু, যেটা আমাদের অঙ্কে দেওয়া ছিল, এই দুটাকে যোগ করে 1,85,000 টাকা হয়েছে। 1,85,000 টাকাকে 0.6830 দিয়ে গুণ করলে 1,26,355 হয়। এবার আমাদের কি করতে হবে? এনপিভিটা নির্ণয় করতে হবে। তো এনপিভি নির্ণয়ের সূত্র হচ্ছে টিপিভি থেকে এনসিও কে বাদ দিতে হয়। তো আমাদের টিপিভি ছিল হচ্ছে কত, এই দুই সবগুলোকে যোগ করতে হবে। তো এখানে তো প্রথম বছরে আছে 45,455, দ্বিতীয় এবং তৃতীয় বছরে কোনো টাকা নেই, চতুর্থ বছরে এসে একবারে 1,26,355, এই দুইটাকে যোগ করলে আমরা আমাদের টিপিভি পেয়ে গেলাম। তো টিপিভি হলো 1,71,810। আর আমাদের এনসিও অঙ্কে ছিল হচ্ছে 1,00,000 টাকা। তো আমরা এই এনসিও কে বাদ দিলে আমরা হচ্ছে আমাদের
আলটিমেটলি এনপিভিটা পেয়ে গেলাম। তো এনপিভি আমাদের 71,810 টাকা এসেছে। এবার হচ্ছে আমি একজনকে প্রশ্ন করব। আচ্ছা, খাদিজা আপুকে আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ আপু, এখানে এনপিভিটা হচ্ছে পজিটিভ এসেছে নাকি নেগেটিভ এসেছে? পজিটিভ আসছে। পজিটিভ এসেছে। তাহলে এখন আমাদের কি একটা নেগেটিভ এনপিভি প্রয়োজন? নেগেটিভ এনপিভিটা আমি কিভাবে বের করতে পারবো সেটা বলবেন, আপনি প্রসেসটা বলবেন। আহ যেহেতু এনপিবি পজিটিভ আসছে, সেই কারণে আমার খরচটা এখন বাড়াতে হবে। খরচটা হুম। বাড়াইলে তো নেগেটিভ চলে আসবে, সেই কারণে আমার 3 অথবা 4 গুণ বেশি ধরতে হবে। পিভি ফ্যাক্টর তো আমি 10% ধরছি, তাহলে 3 অথবা 4 গুণ বেশি ধরে আমার নেগেটিভ মানটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে 10% ধরেছি, তাহলে 4 গুণ যদি বাড়িয়ে দিই তাহলে হচ্ছে 40% হবে। তো 40% অনুযায়ী এবার আমরা ক্যালকুলেশন করব। তো 40% অনুযায়ী ঠিক একইভাবে 1/1 + r²। এবার এটা দিয়ে ক্যালকুলেশন করলে প্রথম বছরের পিভি ফ্যাক্টর আসে হচ্ছে 0.7143। দ্বিতীয় বছর 5.02, এইভাবে তৃতীয় এবং চতুর্থ বছরেরটা বের করে নিতে হবে। আর এর মানের জায়গায় হবে হচ্ছে 40%, আর এন এর মান হচ্ছে প্রতি বছর চেঞ্জ হবে। প্রথম বছর 1, দ্বিতীয় বছর 2, এইভাবে করে চতুর্থ বছরে 4। এরপরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা এই পিভি অফ সিএফএটি পূর্বেরটা নির্ণয় করেছি, এবার এটাও সেইভাবে নির্ণয় করবো পিভি অফ সিএফএটি। এবার হচ্ছে 2 নম্বরের সঙ্গে সিএফএটির সঙ্গে 6 নম্বর কলাম, যে পিভি ফ্যাক্টর 40%টা বের করেছিলাম সেটা গুণ করব। তো 50,000-এর সঙ্গে 0.7143 গুণ করলে হয় হচ্ছে 35,715। দ্বিতীয় এবং তৃতীয় বছরে কোনো টাকা নাই, তাই এখানে জিরো এসেছে। আর চতুর্থ বছরে 1,85,000 টাকা, যেটাকে 0.2603 দ্বারা গুণ করলে আসে হচ্ছে 48,871। এবার হচ্ছে আমাদের এনপিভি নির্ণয় করতে হবে। তো এনপিভি সূত্র জানি টিপিভি মাইনাস এনসিও। তো টিপিভি টোটাল পিভি পিভি অফ সিএফএটি যোগ করতে হবে 35,715 আর 48,871, এই দুইটাকে যোগ করলে 83,871। এটা থেকে এনসিও বাদ দিতে হবে। এনসিও আমাদের অঙ্কে ছিল 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের যেই 16,129 আসে, এটা হচ্ছে আমাদের মাইনাস ফিগার। তাহলে আমরা আমাদের পজিটিভ এনপিভিও পেয়ে গেলাম, নেগেটিভ এনপিভিও পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা আমাদের সূত্রে চলে যাব। তো ভাই আমার সূত্রেতে একটা ছিল প্রশ্ন। হ্যাঁ ভাইয়া করেন। শখের ওই জায়গায় একটু দিলে ভালো হতো। বলতেছি যে এই যে পিভি ফ্যাক্টরের যে 10%টা নিছেন, এটা কি ধরে নিছেন নাকি কোনো ফিক্সড করা সূত্র আছে এরকম? জি ভাইয়া, আপনি প্রশ্নটা আবার একটু করবেন, আমি আপনার প্রশ্নটা পুরোপুরি বুঝতে পারিনি এখন। হ্যাঁ, পিভি ফ্যাক্টরে যে 10% নিছেন প্রথম, জি। এই 10% কি নিচ থেকে ধরে নিতে হবে নাকি নাকি তেমন হ্যাঁ, এখন ফিক্সড? ধরে নিতে হবে। দেখেন, এই এই কোশ্চেনে কিন্তু কোনো কিছুই উল্লেখ করা নাই। সাধারণত সাধারণত আপনাকে কোশ্চেনে এভাবে লেখা থাকবে যে দ্য প্রজেক্ট হ্যাজ 10%, প্রজেক্ট হ্যাজ কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 10%, এভাবে আপনার কোশ্চেনে লেখা থাকবে। হ্যাঁ সাধারণত হ্যাঁ, এটা তো কোশ্চেনে বুঝছি। থাকে। কিন্তু যদি অঙ্কে কোনো মান দেওয়া না থাকে সেই ক্ষেত্রে কি করবেন, এইটা হচ্ছে আমি আপনাদেরকে শেখাচ্ছি। যে ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে হলে আমাদের দুইটা পিভি ফ্যাক্টর লাগে। একটা হচ্ছে প্রশ্নে দেওয়া থাকে, মনে করেন এখানে 10% যদি কোশ্চেনে দেওয়া থাকতো আমি 10% নিয়ে কাজ করতাম। যদি এখানে 10% না দিয়ে যদি 20% দেওয়া থাকতো, আমি প্রথমে 20% নিয়ে কাজ করে দেখতাম যে আমার এনপিভিটা কি পজিটিভ আসতেছে নাকি নেগেটিভ আসতেছে। এইটার উপর ডিপেন্ড করে আমি পরেরটা নিতাম। এটা ছিল হচ্ছে আমাদের নর্মাল নিয়ম। কিন্তু দেখা যাচ্ছে অঙ্কে যদি কোনো পিভি ফ্যাক্টরের মানই দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে আমাকে ইন্টারনাল রেট অফ রিটার্নটা কিভাবে বের করব, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তা আমরা তো জানি যে ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে গেলে দুইটা পিভি ফ্যাক্টরের মান লাগে, কিন্তু আমাদের অঙ্কে তো একটাও দেওয়া নেই। যখন এরকম সিচুয়েশন হবে যে অঙ্কে কোনো পিভি ফ্যাক্টরের মানই দেওয়া থাকবে না, তখন আপনাকে দুইটাই ধরে নিতে হবে।
তো প্রথমে আমি এখানে 10% ধরেছি, আপনি চাইলে অন্য কোনো পার্সেন্টও ধরতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে আমি প্রথমে 15% দিয়েও কাজ ধরতে পারি। করতে পারেন, কাজ করে দেখবেন যে এনপিভিটা পজিটিভ আসলো নাকি নেগেটিভ আসলো। যদি ঠিক পজিটিভ আছে ভাই। আসে তাহলে বাড়াতে হবে, আর নেগেটিভ হলে কমাতে হবে। বিষয়টা কি বুঝতে হ্যাঁ পেরেছেন? জি, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এনপিভি পজিটিভও পেয়ে গেলাম, এনপিভি নেগেটিভও পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা আমাদের সূত্রে চলে যাব। তো আমাদের সূত্রে দেওয়া আছে হচ্ছে এল প্লাস এল দ্বারা হচ্ছে লোয়েস্ট রেট কে বোঝানো হয়, প্লাস এনপিভি এল মানে হচ্ছে লোয়েস্ট রেটের যে এনপিভিটা এসেছে। তো প্রথমে আমরা এল এর মানটা বসাবো হচ্ছে 10%, এটা আমাদের ছিল 10%, আমরা ধরেছিলাম এটা হচ্ছে আমাদের লোয়েস্ট রেট ছিল 10% এবং হাইয়েস্ট রেট ছিল হচ্ছে 40%। তো লোয়েস্ট রেট অনুযায়ী হচ্ছে আমরা 10% এর মান বসালাম। এরপরে হচ্ছে এনপিভি এল, লোয়েস্ট রেটের এনপিভি কত ছিল? তো লোয়েস্ট রেটের এনপিভি ছিল হচ্ছে 71,810 টাকা। তাই হচ্ছে আমরা কি করলাম, লোয়েস্ট রেটের মানটা প্রথমে বসালাম 71,810। এরপরে নিচেও আছে হচ্ছে প্রথমে লোয়েস্ট রেটের এনপিভিটা বসাতে হবে। তো আমরা তো এই মাত্রই দেখলাম যে 71,810 আছে হচ্ছে আমাদের লোয়েস্ট রেটের মান। তো আমরা কি করলাম, লোয়েস্ট রেটের মান বসালাম, এরপরে মাইনাস মাইনাস দিয়ে হাইস্ট রেটের এনপিভি মান বসাতে হবে। তো হাইস্ট রেট ছিল হচ্ছে 40% এবং এটার এনপিভি ছিল -16,129। তো মাইনাস দিয়ে -16,129 বসালাম, ইন্টু হাইস্ট রেট থেকে লোয়েস্ট রেট কে বাদ দিতে হবে। তো হাইস্ট রেট ছিল হচ্ছে আমাদের 40% এবং লোয়েস্ট রেট ছিল হচ্ছে 10%। তো আমরা কি করলাম, 40 থেকে 10% কে বাদ দিলাম, বাদ দিলে এবার হচ্ছে আমাদের ক্যালকুলেশন, এখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হয়ে যায়, ওই কারণে 71,810-এর সঙ্গে 16,129 যোগ করা হয়েছে। এবার অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন করলেই হচ্ছে আমাদের আলটিমেট আইআরআরটা বের হয়ে গেল, যে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন কত। এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি ক্যালকুলেশনটা? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আজকে আমি আপনাদের একটু কিছু অ্যাডিশনাল ইনফরমেশন জানাবো। সেটা হচ্ছে দেখেন, এই যে আমরা আইআরআরটা বের করি, আইআরআরটা বের করার মানে হচ্ছে যে ক্ষেত্রে আপনার এনপিভির মানটা হবে হচ্ছে 0, এই রেট অনুযায়ী যদি হচ্ছে আপনার ইনকাম হয়, সেই ক্ষেত্রে আপনার আলটিমেটলি যে আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, 4 বছরের মধ্যে আপনার 1 লক্ষ টাকাই কিন্তু আপনার টাকাটা ব্যাক চলে আসবে, কোনো টাকা এক্সট্রা আসবে না। এটা দ্বারা বোঝানো হয় যে আপনি যে সময় অঙ্কে মনে করেন, সাপোজ একটা কস্ট অফ ক্যাপিটাল মনে করেন, এখানে অ্যাডিশনাল আমি আবার একটু লিখে দেই, দ্য প্রজেক্ট হ্যাজ কস্ট অফ ক্যাপিটাল, ধরে নিলাম এখন হচ্ছে 20% বা 25%। যখন আপনাকে এভাবে প্রশ্নে একটা প্রজেক্টের একটা কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে এবং আপনাকে বলল ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে এবং কমেন্ট করতে বললো যে আসলে আমরা এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রজেক্ট কস্ট অফ ক্যাপিটাল, আমরা এই যে এনসিও যে টাকাটা আনছি, এই টাকাটা আনছি কিন্তু ধার করে আনতেছে, আমাদের পকেটে কোনো টাকা নেই, আমরা অন্যের কাছ থেকে ধার করে বিজনেস করছি। তো এবং এই বিজনেস করার জন্য যার কাছ থেকে টাকাটা ধার করছি, তার কাছ থেকে আমরা পাচ্ছি হচ্ছে, তাকে হচ্ছে আমার 25% ইন্টারেস্ট প্রদান করতে হবে। এবং আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করলাম যে 34.50%। তাহলে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন কি হচ্ছে, এর থেকে আমাদের কস্টিং এর থেকে কি বেশি হচ্ছে না? যে সময় এই আইআরআর এর মানটা বেশি হবে তখন হচ্ছে আমরা প্রজেক্টের মানটাকে অ্যাকসেপ্ট করব। কিন্তু মনে করেন এই প্রজেক্টের কস্টিংটা যদি আরো বেশি হয়ে যায়, এখানে 34% কিন্তু আমার যদি কস্টিং হয়ে থাকে 35%, সেই ক্ষেত্রে যদি কমেন্ট করতে বলে আপনাকে সেই প্রজেক্টটাকে আমি অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রজেক্টটাকে রিজেক্ট করতে হবে, কারণ এখানে আপনার প্রজেক্ট থেকে ইনকাম হচ্ছে 34.50%, কিন্তু আপনার এই টাকাটা অ্যারেঞ্জ করতে খরচ করতে হচ্ছে 35%। তো যখন এইভাবে কস্ট অফ ক্যাপিটালটা বেশি হয়ে যাবে আর আইআরআর এর রেটটা কম হয়ে যাবে, তখন হচ্ছে আমরা প্রজেক্টটাকে রিজেক্ট করব।
আর যখন হচ্ছে আমাদের এই জিনিসটা পজিটিভ আসবে, মানে বেশি আসবে, কস্ট অফ ক্যাপিটালের থেকে বেশি আসবে, তখন হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করব। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? সবাই একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। আচ্ছা, আমি একজনকে আবার একটু জিজ্ঞাসা করি। আচ্ছা, নতুন একজনকে জিজ্ঞাসা করি, পিঙ্কি বিশ্বাস আপু। পিঙ্কি আপু তো মনে হয় আজকে ফার্স্ট জয়েন করেছেন, তাই না? নাকি এর আগেও ক্লাস করেছেন? হ্যাঁ ভাই, আমি না ভাই, আজকেই প্রথম ক্লাস। আজকেই ফার্স্ট জয়েন করেছেন। আপনি কি আজকের ক্যালকুলেশন গুলো কি সবটা বুঝতে পেরেছেন? ভাই কিছুটা বুঝতে পেরেছি। কিছুটা বুঝতে পারছেন, আর অন্যান্য গুলো হচ্ছে আপনাদের ভিডিও ক্লাস দেওয়া আছে ইউটিউবে, ওইগুলো দেখে নেবেন। দেন হচ্ছে যদি কোনো ভাই কোশ্চেন থাকে সেই আরেকবার কি একটু বলা যাবে? আমার এখানে কারেন্ট চলে গেছিল। আচ্ছা আচ্ছা, আপনি কোনটা বুঝতে পারেন নাই ভাই? আমাকে একটু সেটা বলেন, যে আমি এই পর্যন্ত ওই শুনতে যে পেরেছিলাম। লাস্টে কমেন্টের বিষয়টা, অ্যাকসেপ্ট করার বিষয়টা। আচ্ছা, কমেন্টের বিষয়ে বলা হয়েছিল কি, যদি আপনাদের আইআরআর এর ডেট, মনে করেন অঙ্কে আপনাকে আইআরআর বের করতে বলেছে, বের করার পরে একটা কমেন্ট করতে বলেছে যে আমি প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব। তো এখানে দেখা যাচ্ছে দ্য প্রজেক্ট হ্যাজ কস্ট অফ ক্যাপিটাল 35%, মানে আপনি এই 1 লক্ষ টাকা ধার নিয়ে কাজ করছেন, যে কারণে আপনাকে 35% হচ্ছে ইন্টারেস্ট প্রদান করতে হচ্ছে। আর আপনি ক্যালকুলেশন করে দেখলেন যে আপনার ইন্টারনাল রেট অফ রিটার্ন আসতেছে হচ্ছে 34.50%। তাহলে আপনার ইনকামের থেকে কি এক্সপেন্স কি বেশি হয়ে যাচ্ছে না? যেভাবে হ্যাঁ, প্রশ্ন করছেন একটু এক্সপেন্স করবেন। তো যখন হচ্ছে আপনার ইনকামের থেকে এক্সপেন্সটা বেশি হয়ে যাচ্ছে, আপনি কি এই প্রজেক্টটাকে কখনো গ্রহণ করবেন? না। কারণ এটা হচ্ছে আপনার কস্টিং বেশি হচ্ছে। কিন্তু এই প্রজেক্টটাই যদি মনে করেন এখানে যদি 25% আপনার কস্টিং, এই ক্ষেত্রে আমি কিন্তু তাহলে পড়তেছি। অ্যাকসেপ্ট করতাম। এখন হচ্ছে প্রজেক্টটা, আচ্ছা, কার্ডটার সাউন্ড অন করা আছে, আমি একটু করে দেই। আচ্ছা, এবার দেখেন, এবার হচ্ছে আমাদের কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 25%। আমাকে ইন্টারেস্ট প্রদান করতে হচ্ছে 25% 1 লক্ষ টাকার জন্য। আর ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে আমার 34.50%। এখন কি আমার ইনকাম থেকে কি খরচ বেশি হচ্ছে নাকি কম হচ্ছে? যে কম ভাইয়া হচ্ছে। প্রশ্ন করেছে, এখন আমরা কি করবো? এখন কি প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করবো নাকি রিজেক্ট করবো? অ্যাকসেপ্ট করব। এখন অ্যাকসেপ্ট করবো, ওকে। ঠিক একইভাবে এটা তো ইন্টারনাল রেট অফ রিটার্নের ক্ষেত্রে বোঝালাম। আপনাদের এইভাবেও প্রশ্ন করতে পারে যে এনপিভি নির্ণয় করতে বললো। মনে করেন এখানে তো আইআরআর নির্ণয় করতে বলেছে, আপনাদের এনপিভি নির্ণয় করতে বললো। এনপিভি নির্ণয় করার পরে যদি এনপিভি পজিটিভ হয়, এনপিভি মানে হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালু, মনে করেন এই যে আপনি একটা প্রজেক্টে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, প্রথম বছরে 50,000 টাকা পেয়েছেন, দ্বিতীয় বছরে কোনো টাকা পান নাই, তৃতীয় বছরে পান নাই, চতুর্থ বছরে 1,80,000 টাকা পেয়েছেন, এবং যখন আপনি এটা বিক্রি করে দিয়ে দিলেন তখন হচ্ছে আপনার কাছে 5,000 টাকা স্যালভেজ ভ্যালু থাকলো। এই যে আপনি ক্যাশ ইনফ্লোস করেছিলেন 1 লক্ষ টাকা, এবং আপনার ক্যাশ আউটফ্লো, আপনি প্রথমে ইনভেস্ট করেছিলেন 1 লক্ষ টাকা, এরপরে আপনি প্রথম বছরে পেলেন 50,000 টাকা, চতুর্থ বছরে পেলেন 1,80,000 টাকা, এবং আপনি এই মেশিনটা বিক্রি করে দিয়ে 5,000 টাকা পেলেন। এই যে আপনার টোটাল যে ইনকামটা হলো, এই টোটালটা ইনকাম হওয়ার পরে যখন এনসিও আপনি বাদ দিবেন, বাদ দেওয়ার পরে যখন এই এনপিভিটা বের হবে, এই এনপিভিটা যদি পজিটিভ হয়, তখনই একমাত্র আপনারা এই প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করবেন। যদি কখনো প্রশ্নে এইভাবে করে প্রশ্ন করা হয়ে থাকে যে এনপিভি নির্ণয় করেন এবং এনপিভি ওয়াইজ হচ্ছে আমার কি এই প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করা উচিত নাকি রিজেক্ট করা উচিত, সেই ক্ষেত্রেও আমরা দেখবো যে এনপিভির মানটা কি পজিটিভ আসতেছে নাকি নেগেটিভ আসতেছে। যদি এনপিভির মান পজিটিভ আসে তাহলে হচ্ছে আমরা প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ হচ্ছে প্রজেক্টটাকে রিজেক্ট করব। আমি কি পুরো বিষয়টা সবাইকে বোঝাতে পারলাম? জি ভাইয়া। ভাইয়া, আচ্ছা, হ্যাঁ বলেন। কমেন্টের বিষয়টা আসলে যে সময় কমেন্ট করতে বলবে তখনই কি কস্ট অফ ক্যাপিটালের মান প্রশ্নে দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ, যে সময় আপনাকে কমেন্ট করতে বলবো ওই সময় হচ্ছে মানটা দেওয়া থাকবে। কারণ কমেন্ট যদি করতে বলে ওই সময় যদি মানটা দেওয়া না থাকে, তখন তো দেখা গেল আপনি যদি বেশি মান ধরে বসেন তাহলে তো দেখা গেল আপনার কস্ট অফ ক্যাপিটাল বেশি হয়ে গেল। সাপোজ ধরেন হচ্ছে
আপনাকে এইখানে হচ্ছে আপনার কোনো মান দেওয়া নাই, আপনি প্রথমে 40% ধরলেন, তাহলে তো আপনার এনপিভি মাইনাস চলে আসলো। আপনার অন্য কোনো এক ফ্রেন্ড ধরলো 10%, তার তো প্লাস চলে আসলো। তাহলে একজন অ্যাকসেপ্ট করবে, একজন রিজেক্ট করবে, এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। ওই সময় হচ্ছে আপনাকে, যখন আপনাকে এইভাবে কমেন্ট চাইবে, ওই সময় প্রশ্নে অবশ্যই অবশ্যই হচ্ছে ভ্যালুস, কস্ট অফ ক্যাপিটালের একটা ভ্যালু দেওয়া থাকবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে এবার হচ্ছে আমি আপনাদের একটা এসডব্লিউ দিচ্ছি, এটা সবাই 1 মিনিট একটু দেখেন, দেখে আমাকে প্রশ্ন করেন যদি বুঝতে কোথাও প্রবলেম হয়ে থাকে। আর বুঝতে প্রবলেম না হলেও সবাই রেসপন্স করবেন যে এসডব্লিউটা করতে পারবেন সবাই। সেম অঙ্ক ভাই, সমস্যা নাই। সেম ভাইয়া অঙ্ক, আচ্ছা। এখানে আমি শুধুমাত্র একটা অ্যাডিশনাল আপনাদের একটা দিয়ে দেই, সেটা হচ্ছে 3 নম্বর একটা পয়েন্ট দিয়ে দিই আপনাদের কমেন্ট, যেহেতু আমি আপনাদেরকে এইমাত্র কমেন্ট করা বুঝালাম। আচ্ছা, কমেন্ট করতে হলে তো তাহলে আমি আমার একটা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এটা কমেন্ট করতে হবে না, তাহলে তো আমার আবার একটা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, আপনারা তো সবাই তাহলে এটা করতে পারবেন, তাই তো? জি ভাইয়া জি পারবো। ভাইয়া। আচ্ছা, এবার আমি একটু জিজ্ঞাসা করব, কেউ কিন্তু এখন জিজ্ঞাসা করার সময় দেখি যে সবাই লিভ নিয়ে চলে যান। আপনারা কে কে হচ্ছে আপনারা